ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। একদিকে অপরাজেয় ফ্রান্স, অন্যদিকে অ্যাটলাস লায়ন্স মরক্কো। কাতার বিশ্বকাপের সেই ব্লকবাস্টার সেমিফাইনালের আগুন কি আজ ছড়াবে বোস্টনে? প্রতিশোধের আগুনে পূর্বে ফ্রান্স নাকি ফরাসি রাজত্বেই চূর্ণ হবে অ্যাটলাস লায়ন্সদের স্বপ্ন? সেমির মঞ্চে জায়গা করে নিতে আজ রাত 2টায় মাঠে গড়াচ্ছে ফুটবল রোমাঞ্চের এই মহাযুদ্ধ। রাউন্ড অফ 16-এর হিসাব নিকাশ শেষে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই। 48 দলের মহাযজ্ঞ এসে থেমেছে 8 দলে, যার শুরুটা হচ্ছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও রূপকথার গল্প লেখা মরক্কোর ম্যাচের লড়াই দিয়ে। কাতার বিশ্বকাপের সেই ব্লকবাস্টার সেমিফাইনালের পুনরাবৃত্তি, প্রতিশোধ নাকি আবার ফরাসি রাজত্ব? চলতি বিশ্বকাপে দিদিয়ের দেশমের ফ্রান্স যেন এক অপ্রতিরোধ্য স্পিড কার। গ্রুপ পর্বের তাণ্ডব শেষে শেষ 16তে প্যারাগুয়ের স্বপ্নভঙ্গ করে কোয়ার্টারে পা রেখেছে দিদিয়ের দেশমের দল। আর ফরাসিদের আসল অস্ত্র কিলিয়ান এমবাপ্পে। 7 গোল নিয়ে গোল্ডেন বুটের রেসে থাকা এমবাপ্পেকে যোগ্য সঙ্গ দিতে আছেন নরওয়ের বিপক্ষে হ্যাট্রিক করা ওসমান দেমবেলে। মরক্কোর খেলার ধরন অন্যান্যদের মতো নয়। 4 বছর আগে দোহায় সেমিফাইনালে যখন আমাদের দেখা হয়েছিল, তখনই তারা নিজেদের শক্তি জানান দিয়েছিল। তারা আফ্রিকা কাপ অফ নেশনসের ফাইনালেও খেলেছে, তাই তারা খুব ভালো খেলোয়াড়দের নিয়ে গঠিত অন্যতম সেরা একটি দল। তারা এখানে ভাগ্যের জোরে আসেনি। এটি এমন দুটি দলের মধ্যকার লড়াই যারা বল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পছন্দ করে, আক্রমণ করতে পছন্দ করে। আক্রমণ থেকে রক্ষণ সব ক্ষেত্রেই সতর্ক থাকতে হবে আমাদের। ফিফা বিশ্বকাপে মাঠের ফুটবলের পাশাপাশি সমান তালে আলোচনা ও বিতর্ক চলছে রেফারিং নিয়ে। আর এই হাই ভোল্টেজ ম্যাচে রেফারিং এর দায়িত্বে থাকবেন আর্জেন্টিনার রেফারি মিস্টার তেল্লো ও তার সহকারীরা। বিতর্কের মাঝেও রেফারির উপর আস্থা রাখছেন ফরাসিদের কোচ। আমার কোনো সন্দেহ নেই, রেফারি নিয়োগ নিয়ে প্রশ্ন উঠতেই পারে। এক একজনের ম্যাচ চালানোর পদ্ধতি এক এক রকম, এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমি রেফারিদের উপর আস্থা রাখছি। তবে প্রতিপক্ষ কোনো অঘটন ঘটানো দল নয়। দাঁড়িয়ে আছে বিশ্বমানের এক মরক্কো। নতুন কোচ মোহাম্মদ ওয়াহবির অধীনে ডিফেন্স আর কাউন্টার অ্যাটাকের এক নিখুঁত ব্যালেন্স শিট বানিয়েছে আটলাস লায়ন্সরা। গ্রুপ পর্বের ব্রাজিলকে আটকে দেয়া আর শেষ 16তে কানাডাকে 3-0 গোলে উড়িয়ে দেওয়া মরক্কোর গোলপোস্টের দেয়াল হয়ে আছেন ইয়াসিন বোনো। আর রাইট ব্যাকে আছেন পিএসজি স্টার আশরাফ হাকিমি। ইতিহাসের পাতা উল্টালে অবশ্য ফরাসিদের পাল্লাই ভারী। দু দলের 6 বারের দেখায় ফ্রান্সের জয় 4টিতে আর বাকি 2টি ড্র। তবে ফুটবল প্রেমীদের মনে এখনও টাটকা 2022-এর কাতার বিশ্বকাপের সেই ক্ষত। সেবার মরক্কোর রূপকথা যাত্রা থামিয়ে দিয়েছিল ফরাসিরা। এবার কি সেই হিসাব চোকানোর পালা? যতক্ষণ আমাদের আরো বেশি কিছু পাওয়ার সুযোগ আছে, ততক্ষণ আমি কোনো কিছুতেই সন্তুষ্ট হব না। আর এই বিষয়ে আমি আমার স্টাফ এবং খেলোয়াড়দের সাথেও কথা বলেছি। আমরা যে কোনো মূল্যে জিততে চাই, জেতার জন্য সম্ভাব্য সবকিছু করতে চাই। 4 বছর আগের তুলনায় আমাদের শক্তি বদলে গেছে, ব্যাপারটা এমন নয়। এই দুটি দলই সম্ভবত আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে মুখোমুখি হচ্ছে। তবে কাগজে কলমে ফ্রান্স ফেভারিট হলেও বড় বড় পরাশক্তিদের বোতলবন্দি করা মরক্কো যে কোনো মুহূর্তে ঘুরে দিতে পারে ম্যাচের মোড়। বোস্টনের ফক্সবোরো স্টেডিয়ামে এই হাই ভোল্টেজ ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 2টায়। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। একদিকে তারকায় ঠাসা ফ্রান্স, অন্যদিকে একটা আত্মবিশ্বাসী দল মরক্কো, এবং লড়াইটা যেহেতু নকআউটের অর্থাৎ কোয়ার্টারের, সুতরাং যে কেউ জিততে পারে এই ম্যাচটাতে বাড়তি নজর থাকবে। একসময় আফ্রিকা কাপ অফ নেশনসের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হতো যাদের, কিংবা বিশ্বকাপের টিকিট পাওয়াই ছিল যাদের জন্য আকাশের চাঁদ, তারাই আজ বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি। ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল থেকে শুরু করে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 10-এ চলে আসা অ্যাটলাস লায়ন্সের স্বপ্ন এখন বিশ্বজয়। কিন্তু কিভাবে শক্তিশালী দল হিসেবে গড়ে উঠল মরক্কো, জানবো ডেস্ক রিপোর্টে। ফুটবলের প্রতিটি স্তরে, প্রতিটি বয়সভিত্তিক ক্যাটাগরিতে এখন মরক্কোর জয় জয়কার। বর্তমানে তারা আফ্রিকান কাপ অফ নেশনস চ্যাম্পিয়ন। শুধু তাই নয়, 2025 সালের উইমেন্স এফকন রানার্স আপ, ফিফা আরব কাপ চ্যাম্পিয়ন, আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী তারা। যুব বিশ্বকাপ থেকে শুরু করে অলিম্পিকে ব্রোঞ্জ পদক কিংবা ফুটসাল, সব জায়গাতেই উড়ছে মরক্কোর পতাকা। কিন্তু এই অবিশ্বাস্য সাফল্যের জাদুকাঠি কি? মরক্কো ফুটবল ফেডারেশনের মতে এর পেছনে কোনো অলৌকিক জাদু নেই। আছে 3টি মূল স্তম্ভ: সুশাসন, আর্থিক বিনিয়োগ এবং যোগ্য মানব সম্পদ।
মরক্কোর ফুটবল পরাশক্তি হয়ে ওঠার আরেকটি বড় কারণ ইউরোপে জন্ম নেয়া প্রবাসী মরক্কো বংশোদ্ভূত ফুটবলারদের নিজেদের দলে ভেড়ানো। ফিফার নিয়ম পরিবর্তনের সুযোগ নিয়ে হাকিম জিয়েশ, নরদিন আমরাবাদ কিংবা ব্রাহিম দিয়াজদের মতো তারকাদের জাতীয় দলে যুক্ত করে তারা। আর এই তালিকায় সর্বশেষ এবং সবচেয়ে বড় চমক লিলের 18 বছর বয়সী মিডফিল্ডার আইয়ুব বোয়াদ্দি। ফ্রান্সের অনূর্ধ্ব 21 দলের এই অধিনায়ককে দলে রাখতে স্বয়ং জিনেদিন জিদান পর্যন্ত যোগাযোগ করেছিলেন, কিন্তু ফরাসি ফুটবল পরাশক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়ে বোয়াদ্দি বেছে নিয়েছেন তার শেকড় মরক্কোকে। সামির এল মুরাবেদ, নীল এল আইনোই এবং বিলাল এল খানোসদের সাথে বোয়াদ্দির এই অন্তর্ভুক্তি আগামী 1 দশকের জন্য মরক্কোর মিডফিল্ডকে অপ্রতিরোধ্য করে তুলবে বলে বিশ্বাস সমর্থকদের। মূলত 2008 সালে এই দীর্ঘমেয়াদী জাতীয় ফুটবল পরিকল্পনার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মরক্কোর রাজা ষষ্ঠ মুহাম্মদ। প্রথম পদক্ষেপ হিসেবে ফুটবল ফেডারেশনের আর্থিক কাঠামোকে দুর্নীতিমুক্ত ও পেশাদার করা হয়। এরপর সরকারি সহায়তায় দেশ জুড়ে তৈরি করা হয় হাজার হাজার স্থানীয় ফুটবল মাঠ, যা প্রক্সিমিটি ফিল্ড নামে পরিচিত। এর ফলে একেবারে তৃণমূল পর্যায় থেকে উঠে আসতে শুরু করে প্রতিভাবান ফুটবলাররা। এই অবকাঠামোগত বিপ্লবের মুকুট হল রাজধানী রাবাতের ঠিক বাইরে গড়ে ওঠা মোহাম্মদ 6 ফুটবল একাডেমি। ফ্রান্সের বিখ্যাত ক্ল্যার ফন্টেইনের মতে বিশ্বমানের সুযোগ সুবিধা সমৃদ্ধ এই একাডেমি থেকেই তৈরি হয়েছেন নায়েফ আগুয়ের্দ, আজুদ্দিন ওনাহি কিংবা ইউসেফ এন নেসেরির মতো বিশ্বকাঁপানো তারকারা। স্পষ্টতই মরক্কো দেখিয়ে দিয়েছে যে সঠিক পরিকল্পনা, সততা এবং পরিকাঠামোয় বিনিয়োগ করলে যে কোনো স্বপ্নই ছোঁয়া সম্ভব। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। ফিফার রেফারি কারো দ্বারা প্রভাবিত নয়, এমনকি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দ্বারাও নয়। আর্জেন্টিনা মিশর ম্যাচের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে এবার স্পষ্ট ব্যাখ্যা দিলেন ফিফা রেফারি প্রধান পিয়ের লুইজি কলিনা। তার মতে মিশর ম্যাচের রেফারির নেওয়া সিদ্ধান্ত সঠিক ছিল। কলিনা বলেন, কাজের ক্ষেত্রে ফিফা রেফারিদের সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছে। আর্জেন্টিনা মিশর ম্যাচের নাটকীয়তা শেষ হলেও রেফারিং নিয়ে থামেনি তর্ক বিতর্ক। 2 গোলে এগিয়ে থেকেও আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও দ্বিমুখী নীতির অভিযোগ তুলেছে মিশর। তবে মিশরের এই তীব্র ক্ষোভ ও অভিযোগের মুখে রেফারিদের পাশে দাঁড়িয়ে কড়া জবাব দিয়েছেন ফিফার রেফারি প্রধান পিয়ের লুইজি কলিনা। তিনি স্পষ্ট জানিয়েছেন, রেফারিং বিভাগের উপর ফিফা প্রশাসনের কোনো হস্তক্ষেপ থাকে না। কেউ দাবি করতে পারে না যে ফিফা রেফারিং কারো দ্বারা প্রভাবিত হতে পারে, এমনকি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দ্বারাও নয়। তিনি আমাদের সম্পূর্ণ স্বাধীনতার সঙ্গে কাজ করার সুযোগ দিয়েছেন এবং সবসময় ফিফা টিম ওয়ানের প্রতি তার পূর্ণ সমর্থন দেখিয়েছেন। ম্যাচের বিতর্কিত গুরুত্বপূর্ণ 2টি সিদ্ধান্ত নিয়ে যুক্তিভিত্তিক ব্যাখ্যা দিয়েছেন কলিনা, যার প্রথমটি ম্যাচের 58 মিনিটে করা মোস্তফা জিকোর গোল বাতিল। আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচে মিশরের 19 নম্বর জার্সিধারী মারওয়ান আত্তিয়া স্পষ্টভাবেই আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজের পায়ে পা দিয়ে মারিয়ে দিয়েছিলেন। আমরা বিশ্বাস করি ফাউল মানে ফাউলই। ফাউলটি স্পষ্ট মনে হোক বা না হোক, রেফারি যদি মাঠে এটি দেখতে না পান তবে ভিএআর সেখানে হস্তক্ষেপ করতে পারে। গোল থেকে দূরত্ব কতখানি ছিল বা ঘটনার কতক্ষণ পর গোল হয়েছে সেটির কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। এর পরের অভিযোগ মোহাম্মদ সালাহর পেনাল্টি আবেদন নাকচ। ম্যাচের শেষ মুহূর্তে আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে আর্জেন্টিনার ডি বক্সে হুলিয়ান আলভারেজের চ্যালেঞ্জে পড়ে যান সালাহ। যদি গোলের আগে কোনো ফাউল না থাকে তবে ভিএআর রেফারিকে সেই অনুযায়ী পরামর্শ দেয়। যেমন ওই ম্যাচেরই শেষ দিকে মোহাম্মদ সালাহ ও হুলিয়ান আলভারেজের মধ্যকার ঘটনাটিকে রেফারি এবং ভিএআর সাধারণ ফুটবলীয় কন্ট্যাক্ট হিসেবেই গণ্য করেছিল, কারণ ডিফেন্ডার আগে বল স্পর্শ করেছিলেন এবং পরে স্বাভাবিকভাবেই তাদের মধ্যে সংঘর্ষ হয়। ফিফার বিখ্যাত এই রেফারির মতে, বিশ্বকাপের মতো মঞ্চে রেফারিদের সিদ্ধান্ত নিয়ে আলোচনা সমালোচনা থাকবেই, কিন্তু ভিত্তিহীন অভিযোগের কোনো স্থান নেই এই খেলায়। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে উঠেছে যুক্তরাষ্ট্রে কোটি কোটি ডলার আর্থিক লেনদেনের অভিযোগ। এরই মধ্যে তদন্ত শুরু করেছে এফবিআই। শীর্ষ মার্কিন ব্যাংকগুলো ব্যবহার করে প্রায় $260 মিলিয়ন লেনদেনের অভিযোগ উঠেছে ফেডারেশন প্রধান ক্লদিও তাপিয়ার বিরুদ্ধে। এই তদন্তের জালে এবার জড়াতে পারেন আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট ও সাবেক কর্তারাও। বিশ্বকাপের টানটান উত্তেজনার মাঝেই মাঠের বাইরে আছড়ে পড়ল মহাবিস্ফোরণ। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ওপর এবার যুক্তরাষ্ট্রের কড়া নজর। মাঠের লড়াইয়ের মাঝেই এবার দৃশ্যপটে হাজির খোদ মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।
আর্জেন্টাইন সংবাদ মাধ্যম লা নাসিওন এবং স্পেনিশ গণমাধ্যম মার্কার বিস্ফোরক দাবি, যুক্তরাষ্ট্রের মাটিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আর্থিক লেনদেন ও রহস্যময় কর্মকাণ্ড নিয়ে জোরদার তদন্ত শুরু করেছে এফবিআই। অভিযোগের তীর কোটি কোটি ডলারের দিকে। ক্লাদিও তাপিয়ার নেতৃত্বাধীন এই ফুটবল সংস্থা মার্কিন আর্থিক ব্যবস্থার মধ্য দিয়ে কিভাবে বিপুল পরিমাণ ডলার লেনদেন করেছে তা জানতেই এখন মরিয়া ওয়াশিংটন। তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে ফেডারেশনের আন্তর্জাতিক চুক্তির কোটি কোটি ডলার সামলানো ট্যুর প্রোডেন্টার এলএলসি নামের একটি থিয়েটার প্রযোজনা প্রতিষ্ঠান। আমেরিকার শীর্ষ 5 ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করে লেনদেন হয়েছে অন্তত $260 মিলিয়ন, যার মধ্যে প্রায় $57 মিলিয়ন চলে গেছে এমন কিছু কোম্পানিতে যার উৎস কিংবা গন্তব্য কোনোটারই হদিস মিলছে না। ইতোমধ্যে ব্যবসায়ী গৈলার্মো তোফোনি জবানবন্দি দিয়েছেন এফবিআই এর কাছে। মার্কিন বিচার বিভাগ তদন্তের পরিধি এতটাই বাড়িয়েছে যে আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট ও সরকারের সাবেক কর্মকর্তারাও এবার আসতে চলেছেন এফবিআই এর জেরার মুখে। গোয়েন্দাদের পাখির চোখ কিন্তু খোদ ফেডারেশন প্রধান ক্লদিও তাপিয়ার দিকেও। যাদের কাছে ফেডারেশনের গোপন নথিপত্র রয়েছে তাদের কাউকেই ছাড়তে নারাজ মার্কিন মুলুক। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। 2 দিন পেরিয়ে গেলেও আর্জেন্টিনা মিশর ম্যাচের বিতর্ক এখনো থামেনি। সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ 8-এর প্রস্তুতিও শুরু করে দিয়েছে আর্জেন্টিনা। এরই মাঝে সেই বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন জোহরান মামদানি। নিউ ইয়র্ক সিটির মেয়র এক সংবাদ সম্মেলনে বলেছেন, মিশরের সঙ্গে ডাকাতি করা হয়েছে। It means agreeing with your friends that Egypt were robbed yesterday. আর্জেন্টিনার বিপক্ষে মিশরের মোস্তফা জিকো 2টা গোল করলেও প্রথম গোলের বিল্ড আপের সময় লিসান্দ্রো মার্তিনেজ ফাউলের শিকার হলে বাতিল হয় সেই গোল। এমনকি দেশটার হেড কোচের দাবি, এনজো ফের্নান্দেসের গোলের আগে বক্সে ফাউলের শিকার হয়েছিলেন মোহাম্মদ সালাহ। সেই বিতর্কিত দুটো ঘটনার দিনে 2-0 গোলে পিছিয়ে থেকে 3-2 গোলে ম্যাচ জেতে আর্জেন্টিনা। মাঝে 2 দিন কেটে গেলেও সেই বিতর্ক এখনো থামেনি। উল্টো বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। বুধবার এক সংবাদ সম্মেলনে নিউ ইয়র্কে বাস সেবা উন্নতির উদ্যোগের কথা জানানোর কথা বলতে বলতে মামদানি টেনেছেন মিশর আর্জেন্টিনা ম্যাচের প্রসঙ্গ। Now, if you take the bus to work, that adds up fast. Within 6 months, you will have spent 6 মাসের মধ্যে বাসে যাতায়াতের সময় 24 ঘন্টা কমে আসবে। 1 বছরে সেটা 2 দিনে গড়াবে। ফলে পরিবারের সঙ্গে নাস্তা খেতে পারবেন, রাতে সময় মতো বাড়ি ফিরতে পারবেন, সন্তানের বেসবল ম্যাচে আম্পায়ারিং নিয়ে তর্ক করতে পারবেন, এমনকি বন্ধুদের আড্ডায় এ বিষয়ে একাত্ম হতে পারবেন যে মিশরের সঙ্গে সত্যি ডাকাতি হয়েছে। bedtime. It means agreeing with your friends that Egypt were robbed yesterday. উন্নত বাস সেবার কল্যাণে নিউ ইয়র্কবাসী প্রতিদিন বাঁচাতে পারবে 6 মিনিট সময়। সে সময় দিয়ে মামদানি কি করবেন সেটা নিয়েও রসিকতা করতে ভোলেননি এই আর্সেনাল ভক্ত। What would you do with your extra 6 minutes? With my extra 6 minutes, I would probably just watch the replays of Egypt getting robbed again and again yesterday. Just gotta throw up the VAR. এই বিতর্কের মাঝেই শেষ 8-এর অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনা। আগামী 12 জুলাই সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ 8-এর ম্যাচে মাঠে নামবেন লিওনেল মেসিরা। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। এবারে বাংলাদেশ জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের খবর। হারারেতে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে 248 রানের টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে। যবে শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 3 উইকেটে 126 রান। আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ব্রায়ান বেনেটকে হারায় জিম্বাবুয়ে, 66 রানে হারায় 6 উইকেট। সেখান থেকে জুটি করে ধাক্কা সামাল দেন ওপেনার বেন কারেন ও সিকান্দার রাজা। 33 করে আউট হওয়ায় খানিক বাদে ফেরেন ক্লাইভ মাদান্দে। সেখান থেকে ব্র্যাড ইভান্সকে নিয়ে 99 রানে জুটি করেন কারান। ইভান্স 38 বলে করেন 58, কারণ অপরাজিত থাকেন 111 রান করে। জিম্বাবুয়ের নবম ব্যাটার হিসেবে ওয়ানডেতে পুরো 50 ওভার ব্যাট করার কীর্তি গড়লেন বেন কারান। জবাবে পাওয়ার প্লেতেই 2 উইকেট হারায় বাংলাদেশ। 5 রান করে সৌম্য সরকার আর নাজমুল হোসেন শান্ত আউট হন 9 রান করে। সেখান থেকে জুটি করেন তানজিদ হাসান তামিম ও তাওহিদ হৃদয়। 50 করেছেন তামিম। সময় হলো একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের। স্টে কানেক্টেড। ওয়েলকাম ব্যাক অনস অ্যাগেইন। আপনারা দেখছেন স্পোর্টস লাইভ। আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর গুগলের সর্বকালের সার্চ রেকর্ড ভাঙল। মেসিকে ঘিরে আর্জেন্টিনার এই ম্যাচের পর গুগল সার্চ ইতিহাসে সর্বোচ্চ ব্যবহারের রেকর্ড করেছে। আর্জেন্টিনা মিশর ম্যাচে এনজো ফার্নান্দেজের জয়সূচক গোলের মুহূর্তেই গুগলে এত বেশি মানুষ সার্চ করেন যে
সার্চ ইঞ্জিনটি তাদের ইতিহাসের সর্বোচ্চ ব্যবহার রেকর্ড করে। বিষয়টি গুগলের নলেজ অ্যান্ড ইনফরমেশনের প্রেসিডেন্ট নিট ফক্স সামাজিক মাধ্যমে জানান। এর আগে 2022 বিশ্বকাপের আর্জেন্টিনা ফ্রান্স ফাইনালের সময় গুগলের সর্বোচ্চ ট্রাফিক রেকর্ড হয়েছিল। আর্জেন্টিনা মেসি শুধু মাঠেই রেকর্ড করে না, গুগলেও তাদের রেকর্ড হয়েই গেল। মিশরের বিপক্ষে নাটকীয় জয়ের পর ক্যানসাস সিটিতে ফুরফুরে মেজাজে টিম আর্জেন্টিনা। মেসি, আলভারেজ, এনজোরা অনুশীলন না করলেও মাঠে দাঁড়িয়ে উজ্জীবিত করেছেন সতীর্থদের। রাউন্ড অফ 16-এর ধকল কাটাতে বিশ্রাম দেওয়া হয় তাদের। এদিকে কোয়ার্টার ফাইনাল ইংল্যান্ডের বিপক্ষে লড়বে ব্রাজিলকে বিদায় করার নরওয়ে। মায়ামির গরম আবহাওয়া উপেক্ষা করে নিজেদের তৈরি করছে ভাইকিংরা। এদিকে অপ্রতিরোধ্য হল্যান্ডকে আটকানোর কৌশল খুঁজছে ইংলিশরা। মিশরের বিপক্ষে 3-2 গোলের শ্বাসরুদ্ধকর জয়ের পর ফুরফুরে মেজাজেই কোয়ার্টার ফাইনালের প্রস্তুতি শুরু করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ক্যানসাস সিটি ট্রেনিং গ্রাউন্ডে আলবিসেলেস্তাদের অনুশীলনে ছিল স্বস্তির হাওয়া। ক্যামেরার লেন্স খুঁজে বেরিয়েছে দলের অধিনায়ক ও দলের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসিকে। অবশ্য মূল অনুশীলনে ঘাম ঝরাননি LM10। সাইডলাইনে দাঁড়িয়ে সতীর্থদের অনুশীলন দেখছিলেন এবং গল্পে মেতেছিলেন তাদের সাথে। মিশর ম্যাচের ধকলটা এক প্রকার বিশ্রামে কাটালেন এই প্লেমেকার। শুধু মেসি নন, প্রথম একাদশে নিয়মিত মুখ এনজো ফার্নান্ডেজ এবং হুলিয়ান আলভারেজকেও এদিন মাঠে নামতে দেখা যায়নি। রাউন্ড অফ 16-এর কঠিন ম্যাচের পর প্রথম সারির ফুটবলারদের ওয়ার্কলোড কমাতে মূলত এই বিশ্রাম। সাইডলাইনে বসে ফুটবলারদের এমন নির্ভর থাকাটাই বলে দিচ্ছে দলের ভেতরের পরিবেশ কতটা চনমনে। তবে বিশ্রামের দিন ফুরোচ্ছে দ্রুতই। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে স্কালোনি শিষ্যরা। মেসি, আলভারেজরা মাঠে ফিরবেন চেনা রূপে, এমনটাই প্রত্যাশা আলবিসেলেস্তা ভক্তদের। ব্রাজিলের মতো পরাশক্তিকে বিদায় করে ইতিহাস গড়েছে নরওয়ে। প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। তবে আত্মতৃপ্তিতে ভোগার সময় নেই, কেননা সামনে এবার প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। থ্রি লায়ন্সদের বধ করতে ফ্লোরিডা তীব্র গরম আর আর্দ্রতাকে উপেক্ষা করেই নিজেদের ঝালিয়ে নিচ্ছে ভাইকিংরা। ট্রেনিং গ্রাউন্ডে বুধবার পুরোদমে প্রস্তুতি নিয়েছে নরওয়ে। ম্যাচে পরিষ্কার ফেভারিট ইংল্যান্ড হলেও নরওয়েজিয়ান অধিনায়ক মার্টিন ওডেগার্ড স্পষ্ট জানিয়ে দিলেন বুক চিতিয়ে লড়াই করে যাওয়ার কথা। আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে আর বরাবরের মতোই প্রতিপক্ষকে ভালোভাবে বিশ্লেষণ করতে হবে। একই সাথে নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। আমার মনে হয় আমরা পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছি যে আমরা একটি ভালো দল। ইংল্যান্ডের বিশ্বকাপের সেমিফাইনালের মাঝে এখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন বিশ্বের অন্যতম ভয়ঙ্কর এক স্ট্রাইকার, নাম তার আর্লিং ব্রট হালান্ড। তবে থমাস টুখেলের শিষ্যদের জন্য স্বস্তির জায়গা একটাই, এই নরওয়েজিয়ান গোলমেশিনকে ইংলিশ ফুটবলারদের চেয়ে ভালো আর কেই বা চেনে। তবে হালান্ডকে আটকাতে ইংলিশদের নিতে হবে বাড়তি পরিকল্পনা। ডিফেন্সের পাশাপাশি মাঝ মাঠেও রাখতে হবে দখল। তবে লড়াইটা যে মোটেও সহজ হচ্ছে না তা মানছেন দলটির মিডফিল্ডার মর্গান রজার্স। আর্লিং হাল্যান্ডকে কি কেউ থামাতে পেরেছে? আমার মনে হয় না, তবে আমরা সেটাই করার চেষ্টা করব। নরওয়ের দলে ইংলিশ লিগের অনেক চেনা মুখ আছে, তাই লড়াইটি সহজ হবে না। ওরা বেশ কঠিন একটা দল। মেক্সিকো বধের রূপকথা ভুলে এবার লক্ষ্যটা আরো বড় ইংলিশদের। চেনা প্রতিপক্ষ হালান্ড ওদেগার্ডদের ছক ভেস্তে দিয়ে সেমিফাইনালের টিকিট কাটতে মুখে আছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। কোয়ার্টার ফাইনালে মাঠের লড়াইয়ের পাশাপাশি কার্ডের ফাঁদও ভাবাচ্ছে কয়েকটি দলকে। আরেকটি হলুদ কার্ড দেখলেই সেমিফাইনালে উঠলেও খেলতে পারবেন না 8 দলের 18 ফুটবলার। সবচেয়ে বেশি ঝুঁকিতে একবারে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও আফ্রিকান জায়ান্ট মরক্কো। এই দুই দলেরই 4 জন করে ফুটবলার রয়েছে এই তালিকায়। 3 জন করে ফুটবলার নিয়ে তারপরের অবস্থানে 2বারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও সুইজারল্যান্ড। এই তালিকায় 1 জন করে নিয়ে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, স্পেন, নরওয়ে ও বেলজিয়াম। ইংল্যান্ডের জুড বেলিংহাম, মার্ক গেই ও নিকো রাইলি, ফ্রান্সের মানু কোনে, মাইকেল ওলিসে ও ব্র্যাডলি বারকোলা আর আর্জেন্টিনার গঞ্জালো মন্টিয়েলের মতো তারকা ফুটবলাররা রয়েছেন নিষেধাজ্ঞার সংখ্যায়। তবে স্বস্তির খবর, ফিফার নতুন নিয়মে কোয়ার্টার ফাইনাল শেষে হলুদ কার্ডের হিসাব আবারও নতুন করে শুরু হবে। এই ম্যাচে কার্ড এড়িয়ে যেতে পারলেই ফাইনালে হলুদ কার্ডের কারণে আর নিষেধাজ্ঞার সংখ্যা থাকবে না। তবে লাল কার্ড দেখলে নিয়ম অনুযায়ী অন্তত 1 ম্যাচের নিষেধাজ্ঞা থাকবে। 2026 বিশ্বকাপের ফাইনালে ইতিহাস গড়তে যাচ্ছে ফিফা। সুপার বোলের আদলে প্রথমবারের মতো ম্যাচের বিরতিতে আয়োজন করা হচ্ছে বিশেষ হাফ টাইম শো। আগামী 19 জুলাই নিউ ইয়র্কে মেটলাইফ স্টেডিয়ামে এই আয়োজনে পারফর্ম করবেন জাস্টিন বিবার, শাকিরা, ম্যাডোনা, বিটিএস, বার্না বয় সহ বিশ্বের জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা। পুরো আয়োজনের তত্ত্বাবধানে থাকছেন ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন। হাফ টাইম শো থেকে পাওয়া অর্থ ব্যয় করা হবে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে, যার লক্ষ্য সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়ানো। বিশ্বকাপের ইতিহাসে এমন আয়োজন এই প্রথম।
পর্তুগাল জাতীয় দলের নতুন প্রধান কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন হোর্হে হেসুস। পর্তুগিজ সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যেই হতে পারে আনুষ্ঠানিক চুক্তি। বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের পর দায়িত্ব ছেড়েছেন দলটির কোচ রবার্তো মার্টিনেজ। নতুন কোচ হিসেবে পর্তুগাল ফুটবল ফেডারেশনের প্রথম পছন্দ ৭১ বছর বয়সী হেসুস। শেষ মৌসুমে আল নাসরকে লিগ শিরোপা জিতিয়েছেন তিনি। ক্লাব ফুটবলে দীর্ঘ সফল ক্যারিয়ার থাকলেও হেসুসের নেই কোনো জাতীয় দলের কোচিংয়ের অভিজ্ঞতা। ইউরো ২০২৮ এবং বিশ্বকাপ ২০৩০কে সামনে রেখে তার হাতেই দলের দায়িত্ব তুলে দেওয়ার কথা ভাবছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। বিশ্বকাপের শেষ ১৬ থেকে বিদায়ের পর বড় পরিবর্তন এসেছে মেক্সিকো দলে। প্রধান কোচ হাভিয়ের আগুয়েরের বিদায়ের পর নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার রাফায়েল মার্কুইজ। ৪৭ বছরের বার্সেলোনার সাবেক এই ডিফেন্ডার খেলোয়াড় হিসেবে জিতেছেন ২টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি লা লিগা। মেক্সিকোর হয়ে খেলেছেন টানা ৫ বিশ্বকাপ। কোচিং ক্যারিয়ারে বার্সেলোনা যুবদল ও পরে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করলেও এবারই প্রথম কোনো সিনিয়র দলের প্রধান কোচ হলেন তিনি। ২০৩০ বিশ্বকাপ সামনে রেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে মার্কুইজের হাতেই নতুন মেক্সিকো ফুটবল দল গড়ার দায়িত্ব তুলে দিয়েছে মেক্সিকান ফুটবল ফেডারেশন। আর্জেন্টিনা ফাইনালে উঠলে ফাইনাল ম্যাচ পরিচালনা থেকে বিরত রাখা হতে পারে ইংলিশ রেফারি মাইকেল অলিভারকে। কারণ ফকল্যান্ড যুদ্ধ সংক্রান্ত ফিফার প্রচলিত নীতির ব্যাখ্যা। চলতি বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছেন ইংল্যান্ডের রেফারি মাইকেল অলিভার। তিনি এরই মধ্যে ৬টি ম্যাচ পরিচালনা করে এক আসরে কোনো ইংলিশ রেফারি সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনার রেকর্ড গড়েছেন। তবে আর্জেন্টিনা যদি ফাইনালে ওঠে তাহলে অলিভার ফাইনাল পরিচালনা নাও করতে পারেন, কারণ ফিফা আর্জেন্টিনা ম্যাচে ইংলিশ রেফারি এবং ইংল্যান্ডের ম্যাচে আর্জেন্টাইন রেফারি রাখে না। এর আগে ২০২২ বিশ্বকাপে একই কারণে ইংল্যান্ডের রেফারি অ্যান্থনি টেলর ফাইনালের দায়িত্ব পাননি। এদিকে মিশরকে হারানোর পর আর্জেন্টিনার কিছু খেলোয়াড়ের ফকল্যান্ডস সংক্রান্ত গান গাওয়া নিয়েও আলোচনা শুরু হয়েছে। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।